আজ বৃহস্পতিবার ২৬ আগস্ট, ১১ ভাদ্র এবং ফার্সি ৪ শাহরিভার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত ৮টা ২৩ মিনিটে, ভারত সময় রাত ৭টা ৫৩ মিনিটে এবং তেহরান সময় বিকেল ৬টা ৫৩ মিনিটে। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬০০ কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radio tehran বাংলা 1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এতে থাকবে আফগানিস্তানের পাঞ্জশির সফরে গিয়ে আহমেদ মাসুদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের সমঝোতার চেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে তালেবান। গুয়ান্তনামোর বন্দী নেতা হচ্ছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী। ইরানে গঠিত হল নতুন মন্ত্রিসভা। এশিয়ার দেশগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত। বাধ্যতামূলক করা হতে পারে করোনার টিকা। আফগানিস্তান পরিস্থিতি ভালো নয়, লোকজনকে সরিয়ে আনা হচ্ছে। সর্বদলীয় বৈঠকের পর জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছে। তবে এ মন্ত্রিসভার কথা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন মার্কিন কুখ্যাত গুয়ান্তানামো কারাগারের সাবেক বন্দী ও তালেবানের অভিজ্ঞ যুদ্ধ কমান্ডার মোল্লা আব্দুল কাইয়ুম জাকির। এছাড়া স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পদেও তালেবানের দুজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। আফগানিস্তানের পাজহুক বার্তা সংস্থা গতকাল জানিয়েছে, সাদর ইব্রাহিমকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও গুল আগাকে অর্থমন্ত্রী করা হয়েছে। গুল আগার পুরো নাম গুল আগা ইসহাক জাই। তিনি তালেবানের অর্থ বিষয়ক কমিটির প্রধান ছিলেন। অন্যদিকে সাদর ইব্রাহিম তালেবানের ভেতরে অত্যন্ত প্রভাবশালী ও আস্থাভাজন ব্যক্তি। কাবুলে তালেবানের একজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ এই ৩ পদে মন্ত্রী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, প্রাদেশিক গভর্নর হিসেবে অত্যন্ত অভিজ্ঞ কমান্ডারদেরকে নিয়োগ করা হবে। আফগান মন্ত্রিসভার অন্যান্য পদের জন্য বেশিরভাগই কান্দাহার ও হেলমান্দ প্রদেশ থেকে নেওয়া হবে।
গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় জাউজান প্রদেশের নাগরিক হাজি মোহাম্মদ ইদ্রিসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে তিক্ত বাস্তবতা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দেশটিতে তার ভাষায় গত ২০ বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। তিনি গতকাল জার্মান পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেন, গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত, আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা। আগামী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মার্কেল বলেন, ওই তারিখ পর্যন্ত আফগানিস্তান থেকে আমাদের আফগান সহকর্মীদের বের করে আনার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। জার্মান চ্যান্সেলরের অন্যান্য দেশের নেতাদের মতে স্বীকার করেন, অন্যান্য দেশের নেতাদের মতো স্বীকার করে নেন পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে তালেবানের অগ্রাভিযানকে অবহেলা করেছিল। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসের প্রস্তাবিত মন্ত্রিসভার ১৯ সদস্যের মধ্যে ১৮ জনই পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হয়েছেন। গতকাল অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে প্রস্তাবিত শিক্ষামন্ত্রী হোসেন বাগ আলী ছাড়া আর সবাই সংসদের আস্থা ভোটে জয়ী হন। পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ আস্থা ভোটের ফলাফল ঘোষণা করার সময় বলেন, আইন অনুযায়ী প্রেসিডেন্ট রাইসি নতুন কোনো শিক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করার জন্য ৩ মাস সময় পাবেন, কিন্তু আমার অনুরোধ থাকবে স্কুল খোলার সময় ঘনিয়ে আসার কারণে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এ কাজটি করবেন। ইরানে ২২ জুন থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকে এবং প্রতি বছর ২১ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, প্রথমেই প্রতিবেশী সহ এশিয়া মহাদেশের দেশগুলো তার কাছে বেশি গুরুত্ব পাবে। এসব দেশ নিয়েই তিনি কাজ শুরু করবেন। সংসদে আস্থা ভোটে মন্ত্রী হিসেবে অনুমোদন লাভের পরপরই গতরাতে তিনি এক টুইটে এ মন্তব্য করেন। হোসেইন আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন, সংসদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার উপর আস্থা রাখায় তিনি গর্বিত। তিনি সুচারুভাবে নিজের দায়িত্ব পালন করারও প্রতিশ্রুতি দেন। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সম্মান, প্রজ্ঞা ও কল্যাণের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ, গতিশীল ও স্মার্ট নীতি অনুসরণ করবেন। জাতীয় সংসদে আস্থা ভোটে বিজয়ের মধ্য দিয়ে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হোসেইন আবদুল্লাহিয়ান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে মস্কোর বর্তমান যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে ইউরোপীয় জোটের নীতি হল মস্কোকে নিয়ন্ত্রণ করা। গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সের্গেই ল্যাভরভ। তিনি পরিষ্কার করে বলেন, ইউরোপীয় জোট বর্তমানে মস্কোর সঙ্গে সম্পর্ক নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। ল্যাভরভ বলেন, রাশিয়ার সঙ্গে দুঃখজনক পর্যায়ের সম্পর্ক সহ ইউরোপীয় ইউনিয়নের ঘটনাবলিতে আমরা বিশেষভাবে মনোযোগ দিয়েছি। রাশিয়া এবং ইউরোপীয় জোটের মধ্যে যোগাযোগ এখন সর্বনিম্ন পর্যায়ে নেওয়া হয়েছে, মূলত রাশিয়াকে নিয়ন্ত্রণ করার নীতির আওতায়। সের্গেই ল্যাভরভ আরও বলেন, ব্রাসেলস এবং মস্কোর মধ্যকার মতপার্থক্য দূর করার জন্য সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে আমাদের পক্ষ থেকে আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংলাপ জোরদার করার প্রস্তুতি ঘোষণা করেছি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আগামী 15 অক্টোবর থেকে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আগামী 15 অক্টোবর থেকে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে টিকা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিতে পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হল সহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গতকাল মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খুলে দেবার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ সময়ের মাঝে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া না হলে প্রতিবাদ কর্মসূচি হিসেবে শিক্ষকগণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রতীকী ক্লাস নেওয়া শুরু করবেন। এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী 1 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এই সংগঠনটি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বিএনপির রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি থাকার দাবি করলেও সেখানে জিয়ার লাশ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই, বিএনপি ওখানে গিয়ে বিশৃঙ্খলা মারামারি করে কেন? আজ ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় তিনি কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই, তারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 31টি দলের 37 জন নেতা এতে অংশগ্রহণ করেন। তালেবানের প্রতি ভারত সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি হয়নি, এটা ঠিক হতে দিন। এস জয়শঙ্কর বলেন, আমাদের মনোযোগ সেখান থেকে সরিয়ে নেওয়ার দিকে এবং সরকার মানুষজনকে সরিয়ে নেওয়ার জন্য সবকিছু করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপারেশন দেবী শক্তির অধীনে আমরা 6টি ফ্লাইট পরিচালনা করেছি। আমরা অধিকাংশ ভারতীয়কে সেখান থেকে ফিরিয়ে এনেছি, কিন্তু সবাইকে ফিরিয়ে আনতে পারিনি, কারণ ফ্লাইটের দিন কিছু লোক পৌঁছতে পারেনি। আমরা অবশ্যই সেখান থেকে সবাইকে বের করে আনার চেষ্টা করব। আমরা কিছু আফগান নাগরিককেও সরিয়ে নিয়েছি। এস জয়শঙ্কর আরও বলেন, সরকার যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অন্যান্য অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছি। গত দুদিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। সর্বদলীয় বৈঠকের পরে প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, এটি গোটা দেশের সমস্যা, আমাদেরকে জনগণ ও জাতির স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। সব মিলিয়ে আফগানিস্তানে
তালেবান শাসন নিয়ে ভারত ধীরে চলো নীতিতে হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা শাহাবুদ্দিন দিলোয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শীঘ্রই জানতে পারবে। তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেহ প্রকাশ করলে তার জবাবে শাহাবুদ্দিন দিলোয়ার কথা বলেছেন। সপ্তাহখানেক আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, সন্ত্রাসের উপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে, তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না। গত 20 আগস্ট নরেন্দ্র মোদী এক টুইটার পোস্টে কথা বলেছিলেন। এ সম্পর্কে রেডিও পাকিস্তানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আজ শাহাবুদ্দিন দিলোয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। এদিকে আফগানিস্তানের কিছু বিমান ইরানে রাখার অনুমতি দেয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি বিমান ইরানে অবতরণ করেছে। এসব তথ্য জানিয়েছেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মদ জিবাক্স। তিনি ইরানে আফগান বিমান রাখার অনুমতি দেওয়ার প্রসঙ্গে আরও বলেছেন, কাবুল বিমানবন্দরে সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় আফগানিস্তানের প্রাইভেট বিমান সংস্থা কম এয়ার তাদের কিছু বিমান ইরানে রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিল। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের পাঞ্চশির প্রদেশে দেশটির জাতীয় বীর হিসেবে খ্যাত মরহুম আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদের সঙ্গে সাক্ষাতের জন্য তালেবানদের এক প্রতিনিধি দল ওই এলাকা সফরে গেছে। এই সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আফগানিস্তানের পাঞ্চশির প্রদেশে দেশটির জাতীয় বীর হিসেবে খ্যাত মরহুম আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদের সঙ্গে সাক্ষাতের জন্য তালেবানদের একটি প্রতিনিধি দল ওই এলাকা সফরে গেছে। এই সাক্ষাতে তারা আফগানিস্তানের চলমান ঘটনাবলী নিয়ে কথাবার্তা বলেছেন। কোনো কোনো সূত্র জানিয়েছে, তালেবান প্রতিনিধি দলের সঙ্গে আহমেদ মাসুদের এ বৈঠকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত আলোচনার ফলাফল সম্পর্কে কিছু জানা যায়নি। জানা গেছে, তালেবানের সশস্ত্র যোদ্ধারা পাঞ্চশির প্রদেশের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রবেশদ্বারে অবস্থান নিয়েছে, কিন্তু তালেবান বিরোধী হিসেবে পরিচিত আহমেদ মাসুদ জানিয়ে দিয়েছেন তারা তালেবানের কাছে কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না। উল্লেখ করা যায়, তালেবানরা পুরো আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও পাঞ্চশির হচ্ছে একমাত্র দুর্গম পাহাড়ি প্রদেশ যার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তালেবানরা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তালেবান প্রতিনিধি দল এমন সময় আহমেদ মাসুদের সঙ্গে আলোচনার জন্য পাঞ্চশির প্রদেশ সফরে গেছে, যখন এর আগে তালেবানরা ঘোষণা করেছিল একমাত্র আলোচনার মাধ্যমেই তারা ওই এলাকা নিয়ে বিরোধের অবসান ঘটাবে। রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানরা সারা দেশে যুদ্ধ অবসানের ঘোষণা দিয়েছিল। ক্ষমতা নিয়ে তালেবানরা কেবলমাত্র অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে। তারা জানিয়েছে দেশ পরিচালনায় তারা সবার অংশগ্রহণ নিশ্চিত করবে। অবশ্য আফগানিস্তানে যাতে বিভিন্ন জাতি, গোষ্ঠী ও ধর্মবিশ্বাসীদের নিয়ে জাতীয় সরকার গঠিত হয়, আন্তর্জাতিক সমাজেরও এখন সেটাই দাবি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশ্বের বহু দেশ আফগানিস্তানে এমন সময় নতুন সরকার গঠনের জন্য তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ওই সরকারে দেশটির সব গোষ্ঠীর মানুষের অংশগ্রহণের সুযোগ থাকে। অবশ্য তালেবানরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কিভাবে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবে তা নিয়ে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। যেহেতু তারা যে কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করেছে, তাই এটা স্পষ্ট নয় যে তারা জনগণের ভোট বা মতামতের উপর ভিত্তি করে সরকার গঠন করবে নাকি আফগান বিভিন্ন গোষ্ঠীর অংশগ্রহণ ভিত্তিক সরকার পরিচালনার ব্যবস্থা করবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ফোরক মন্তব্য করেছেন। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর এবং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, জনগণের চাপে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করতে বাধ্য হন। আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? প্রধানমন্ত্রী আরো বলেছেন, সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতা বিশ্বাস করত না, যুদ্ধ করেছে, এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর এবং 71 সালে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বাম রাজনৈতিক সংগঠন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডাক্তার ফাইজুল হাকিম রেডিও তেহরানকে বলেন, স্বাধীনতা সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন সময় পালন করছেন তাদের ভূমিকাগুলোকে আড়াল করে দেওয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা একটা সেক্ষেত্রে কাজ করে। রাজনৈতিকভাবে যারা প্রতিদ্বন্দ্বী তাদের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের উপস্থিতি কে অস্বীকার করা, এটা প্রমাণ করা যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু আওয়ামী লীগের বেশি হয়েছে, এখানে অন্য কোনো ব্যক্তি বা সংগঠন তার ভূমিকা এখানে নাই, এটাই মনে হয় যেটা। এদিকে আওয়ামী লীগ নেতারা 15ই আগস্টের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন। গতকাল বুধবার রাজধানীর বেগম নূরজাহান মেমোরিয়াল গার্লস হাই স্কুল মাঠে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা এমন দাবি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পেছনে যারা কলকাঠি নেড়েছে তাদের মুখোশ এখনো উন্মোচিত হয়নি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত, তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতেই হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত।